আসলে ভাই হাজারো প্রবাসীর গল্পটা ঠিক এরকমই হই। অন্যকে হাসি খুশি রাখতে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিতে হই। এক প্রবাসী ভাইয়ের একটা চিঠি, 100% থেকে 90% আপনার চোখেও পানি চলে আসবে। প্রিয় মা, কেমন আছো? তুমি আশা করি অনেক ভালো আছো। এই চিঠিটা যখন আপনার হাতে পড়বে তখন মনে হয় আমি এই পৃথিবীতে থাকবো না। কি ভাবছো মা, আত্মহত্যা করছি? না মা, তুমি সেরকম ছেলে জন্ম দেও নাই যে ছেলে আত্মহত্যা করবে। মা, আমার ব্রেন ক্যান্সার ছিল কিছুদিন আগে, আমি সেটা মেডিকেলে চেক আপ করার পর জানতে পারছি। ডাক্তার বলছিল আমি নাকি আর 4 মাস বাঁচবো। কথাটা শুনে আম্মু প্রচুর কষ্ট পাইছিলাম। আমার পরিবারের সাথে সুখে শান্তিতে মনে হয় আর বেশি দিন বসবাস করতে পারবো না। তাও আমি আপনাদেরকে কিছু জানাই নাই। না জানি আমি দেশে চলে আসি। ভেবেছিলাম আপনাদের সাথে 4টা মাস খুব হাসি খুশিতে কাটিয়ে দেব, কিন্তু বিশ্বাস করেন মা, আমি যদি জানতাম আমি দেশে আসতে আপনারা এত অসুখী হবেন, কোনোদিন আমি দেশে আসতাম না। যদি আমি জানতাম যে আমি আসার পর আপনারা আমাকে এত অবহেলা করবেন, আমি কখনোই দেশে আসতাম না। মা, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছিলে না? তাহলে তুমি কেন আমাকে অবহেলা করছিলা? মা নাকি তার সন্তানের মুখ দেখে সবকিছু বুঝে ফেলে। মা, তুমি কেন সবকিছু বুঝতে পারলা না? একটা দিনও আমার সাথে মন খুলে কথা বললে না, আমাকে জিজ্ঞেস করলে না যে আমি কেমন আছি। বয়সটা ভালো হইতেছে না, কেন জানি নিজের চোখ দিয়ে পানি আসতেছে এটা পড়ার সময়। জানো মা, তোমার হাতে খাবার খাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তুমি দিন দিন আমাকে অনেক অবহেলা করতেছো। আমার সাথে বসে খাবার খাও নাই কতদিন ধরে। খাবার খাওয়ার সময় মা একবারও বললা না যে আয় বাবা আমাদের সাথে বসে আজকে খাবারটা খেয়ে নে। প্রবাসে থাকতে মা একটা কথাই বলতা যে বাবা প্রতি মাসে মাসে টাকাটা পাঠিয়ে দিস, এই সমস্যা আছে আমাদের সংসারে। বিশ্বাস করো মা, নিজের পকেটের টাকাটাও আমি দিয়ে দিতাম যেন তোমরা অসুখী না থাকো। আজ তোমরা আমাকে অবহেলা করতেছো, আমাকে জিজ্ঞেস করতেছো না যে ঠিক আমি কেমন আছি। আসলে মা, তোমরা মনে হয় আমাকে ভুলে গেছিলা না? তুমি মনে হয় ভুলে গেছো যে 10 বছর আগে আব্বুর একটি পা কেটে গেছিল, যার কারণে আব্বু অসুখ হয়ে পড়ে। এই প্রবাসী ছেলেটাই দিনরাত খেটে তোমাদেরকে দেখছে। আর কিছু লিখতে পারতেছি না মা, কেন জানি 2 চোখ দিয়ে পানি টলটল করে পড়তেছে। এটি তোমার আদরের সন্তান নীলই। শরৎ বাবু ছিল একজন স্কুল মাস্টার। তার বাড়ি থেকে তার বিদ্যালয়ের দূরত্ব ছিল 7 কিলোমিটার। অজপাড়াগায় রাস্তা হয়, সেই রাস্তায় তেমন কোনো যানবাহন ছিল না। যানবাহন বলতে ছিল 2-1টা বাইক আর 2-1টা সাইকেল। সেই রাস্তার মাঝখানে আবার একটা জঙ্গল ছিল। জঙ্গল হওয়ার কারণে সেই রাস্তায় মানুষ একা চলাচল করতে পারতো না, ভয় করতো। শরৎ বাবু প্রত্যেকদিন রেডি হয়ে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতো। কোনো বাইক বা সাইকেল আসলে তার কাছে সাহায্য চেয়ে তার পিছন বসে বসে চলে যেত। যদি শরৎ বাবু কোনোদিন বাইক বা সাইকেল না পেত, তাহলে সেদিন তার হেঁটে যাওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। প্রত্যেকদিন শরৎ বাবু যখন হেঁটে যেত তখন অনেক ভয় পেত আর মনে মনে ভাবতো কেন যে এমন একটা জায়গায় চাকরি নিলাম, যেতেও পাই না, না গেলেও উপায় নেই। শরৎ বাবু প্রত্যেক মাসে কিছু কিছু টাকা জমাচ্ছিল একটা স্কুটি কেনার জন্য। অনেক মাস টাকা জমানোর পর তার একটি স্কুটি কেনার টাকা হয়ে গেল। তারপর সে একটি স্কুটি কিনে আনলো। স্কুটি কেনার পর সে শপথ করলো যে প্রত্যেক দিন কাউকে না কাউকে সে পিছন বসিয়ে নিয়ে যাবে, আবার আসার সময় কাউকে না কাউকে নিয়ে আসবে। সব সময় সে মানুষকে সাহায্য করবে, কাউকে কখনোই না বলবেন না। কারণ শরৎ বাবু খুব ভালো করে জানে কেউ যদি হেল্প চায় আর তাকে হেল্প না করলে সে কতটা অপমানিত বোধ হয়। তারপর থেকে শরৎ বাবু প্রত্যেকদিন কাউকে না কাউকে পিছন বসিয়ে নিয়ে যেত, আবার আসার সময় কাউকে না কাউকে পিছন করে নিয়ে আসতো। একদিন হঠাৎ স্কুল শেষে শরৎ বাবু আসছিলেন, ঠিক সেই সময় অপরিচিত একজন ব্যক্তি হাত বাড়ায়। শরৎ বাবু স্কুটি থামায়, থামানোর পর বলে আমাকে ওই জঙ্গলের পার পর্যন্ত নিয়ে গেলে হবে, আমি একটু ভয় পাচ্ছি, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। তারপর শরৎ বাবু তাকে পিছন বসিয়ে নেয়। তারপর যখন মাঝ জঙ্গলে যায় ঠিক সেই সময় শরৎ বাবুর পিছনে একটি ছুরি ধরে লোকটা বলে আপনার কাছে যা আছে তাই দিয়ে দিন, আর যদি না দেন তাহলে আপনাকে মেরে এই জঙ্গলের ভিতর ফেলে দিব, কেউ জানতেও পারবে না যে আপনার লাশ